হ্যালো, আজকে আমরা সেমিস্টার 1 এর কোড 2 যার পেপার টাইটেল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফিক্যাল থটস 1 এর উপর আলোচনা করব। আজকের টপিক কার্টেসিয়ান মেথড, অর্থাৎ সংশয় পদ্ধতি, ডেকার্টের সংশয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা জানি ডেকার্টকে আধুনিক দর্শনের জনক মনে করা হয়। তিনি দর্শন চিন্তাকে এক নূতন খাতে প্রবাহিত করতে চেয়েছেন। তার দর্শনের ক্ষেত্রে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথমত, ডেকার্ট তার পূর্ববর্তী সমস্ত দর্শন চিন্তাকে সংশয় করেছেন, অর্থাৎ আপ্তবাক্যকে প্রামাণ্য রূপে গ্রহণ না করে কেবলমাত্র বিচার বুদ্ধির উপর নির্ভর করতে চেয়েছেন। দ্বিতীয়ত, তিনি জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে এক সুস্পষ্ট পার্থক্য করেছেন। বিশ্বাস সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কিন্তু জ্ঞান কখনোই মিথ্যা হতে পারে না। জ্ঞান হলো ডেকার্টের মতে স্বতঃসিদ্ধ সত্য। ডেকার্টের লক্ষ্য হলো বিচার বুদ্ধির উপর নির্ভর করে সত্য জ্ঞানের অনুসন্ধান ও তার প্রতিষ্ঠা করা। তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা তার দর্শনে দেখতে পাই তা হলো ডেকার্ট এমন কতগুলি ধারণার অনুসন্ধান করেন যেগুলি স্পষ্ট ও বিবিক্ত, অর্থাৎ ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, এবং যাদের উপর নির্ভর করে সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায়। কোনো ধারণা যদি অস্পষ্ট এবং প্রাঞ্জলতা বর্জিত হয়, তাহলে তার উপর নির্ভর করে কোনো সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায় না। ডেকার্ট মনে করেন বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদের সমস্ত জ্ঞানের সত্যতাকে যাচাই করে নিতে হবে। তার লক্ষ্য হলো সত্য জ্ঞান অনুসন্ধানের জন্য সঠিক পদ্ধতি নির্ধারণ করা, যে পদ্ধতির মাধ্যমে যুক্তিসম্মতভাবে কোনো জ্ঞানের সত্যতাকে প্রতিপাদন করা যাবে। তার মতে নিশ্চিত জ্ঞান লাভের পদ্ধতি হলো সংশয় পদ্ধতি। ডেকার্টের লক্ষ্য হলো দর্শনকে গণিতের মতো সুনিশ্চিত ভিত্তির উপর প্রতিষ্ঠা করে দার্শনিক জ্ঞানকে গাণিতিক জ্ঞানের মতো সর্বজন স্বীকৃত রূপে প্রতিষ্ঠা করা। ডেকার্ট গাণিতিক পদ্ধতিকে সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি মনে করেন এবং তাকেই দর্শনের পদ্ধতি রূপে গণ্য করতে চেয়েছেন। ডেকার্টের এই পদ্ধতি কার্টেসিয়ান মেথড বা কার্টেসীয় পদ্ধতি হিসেবে পরিচিত। গাণিতিক কার্টেসীয় পদ্ধতি সম্বন্ধে ডেকার্ট বলেন, পদ্ধতি বলতে একগুচ্ছ বিধিকে বোঝায়, a set of rules কে বোঝায়, যা অনুসরণ করলে মিথ্যা জ্ঞান কখনোই সত্যরূপে অনুভূত হতে পারে না, এবং এই বিধিগুলিকে অনুসরণ করা দুটি মৌলিক মানসিক ক্রিয়ার উপর নির্ভরশীল। সেই মৌলিক মানসিক ক্রিয়াগুলি হলো সজ্ঞা, ইনটুইশন, এবং অবরোহণ, ডিডাকশন। ইনটুইশন অ্যান্ড ডিডাকশন। সজ্ঞা
বা ইনটুইশন বলতে ডেকার্ট বোঝেন ইন্দ্রিয় অভিজ্ঞতা নিরপেক্ষ বুদ্ধিজাত প্রত্যক্ষকে, যেটা ইন্দ্রিয় নির্ভর নয়, প্রত্যক্ষ, কিন্তু কিরকম প্রত্যক্ষ? বুদ্ধিজাত প্রত্যক্ষ। সজ্ঞা হলো বিচারশীল মননের স্পষ্ট ও প্রাঞ্জল প্রত্যক্ষ। নিশ্চিত জ্ঞান লাভের উৎস সজ্ঞাকে সম্পূর্ণরূপে বৌদ্ধিক ক্রিয়ারূপে গণ্য করায় ডেকার্টকে বুদ্ধিবাদী দার্শনিক রূপে অভিহিত করা হয়। 2 নম্বর মৌলিক মানসিক ক্রিয়া অবরোহণ অর্থাৎ ডিডাকশন বলতে ডেকার্ট সেই মানসিক ক্রিয়াকে বোঝেন যার দ্বারা স্বতঃসিদ্ধ কোনো জ্ঞান থেকে অন্যান্য জ্ঞান এমনভাবে নিষ্কাশন করা হয় যে নিষ্কাশিত জ্ঞানগুলিও স্বতঃসিদ্ধ জ্ঞানটির মতো সুনিশ্চিত হতে পারে। গণিতে এবং জ্যামিতিতে এই 2 পদ্ধতির মাধ্যমে সত্যজ্ঞান প্রতিষ্ঠিত হয়। সজ্ঞা ও অবরোহণকে সত্যজ্ঞান প্রতিষ্ঠায় অপরিহার্য মনে করলেও ডেকার্ট এই দুটি প্রক্রিয়াকে দর্শন আলোচনার পদ্ধতি বলেননি। ডেকার্ট একগুচ্ছ বিধি বা নিয়ম অনুসরণকেই পদ্ধতি বা মেথড বলেছেন। তার বিখ্যাত গ্রন্থ ডিসকোর্স অন মেথডে তিনি বলছেন যে 4টি বিধি আছে। সেই 4টি বিধি হলো, প্রথম বিধি, যা আমার কাছে স্পষ্ট অনুভবের বিষয় নয় তাকে সত্যরূপে গ্রহণ করা যাবে না। সমস্ত রকম হঠকারিতা বা অত্যাধিক তাড়াহুড়ার ভাব বা পূর্ব সংস্কার পরিত্যাগ করে শুধুমাত্র বিশুদ্ধ বুদ্ধির উপর নির্ভর করে যা স্পষ্ট ও বিবিক্ত রূপে অনুভূত হবে, কেবল তাকেই সংশয়াতীত রূপে স্বীকার করা যাবে। এই বিধিটি অনুসরণ করার অর্থ হলো সংশয়কেই পদ্ধতি রূপে গণ্য করা। ডিসকোর্স অন মেথডে যে দ্বিতীয় বিধির কথা বলা হয়েছে তা হলো যে কোনো জটিল জ্ঞানের সমাধানের জন্য জ্ঞানটিকে প্রয়োজন মতো যথাসম্ভব সরল জ্ঞানে ধাপে ধাপে বিশ্লেষণ করে নিতে হবে। বিশ্লেষণ করে সেই সব অংশের সত্যাসত্য নির্ধারণ করতে হবে। এই বিধিটিকে বলা হয় বিশ্লেষণমূলক বিধি। তৃতীয় বিধি হলো যে সরলতম জ্ঞান পাওয়া গেল বিশ্লেষণের মাধ্যমে, সেই সরলতম জ্ঞান থেকে আবার ধাপে ধাপে জটিলতর জ্ঞানের দিকে অগ্রসর হয়ে সেই সব জ্ঞানের সত্যতা প্রতিষ্ঠা করতে হবে। এই বিধিটি হলো সংশ্লেষকমূলক বিধি। চতুর্থ বিধি হলো যে আগের 3টে বিধির কথা বলা হয়েছে, সেই 3টে বিধির প্রতিটি ধাপ, প্রত্যেকটা স্টেপ যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা, অর্থাৎ পূর্ব সংস্কার পরিত্যাগ, বিশ্লেষণমূলক অবরোহণ এবং সংশ্লেষকমূলক আরোহণ প্রক্রিয়ায় যথাযথ ধারাবাহিকতা বজায় আছে কিনা, এই সব বিষয়ে যথাসম্ভব সতর্ক থাকতে হবে। এই 4টি বিধির কথা যে বলা হলো, এই 4টি বিধি অনুসরণ করার অর্থ হলো নির্বিচারে কোনো জ্ঞানকে সত্য বলে
স্বীকার না করা। ডেকার্ট এই 4টি বিধি অনুসরণের মাধ্যমে প্রকৃতপক্ষে সংশয়কেই অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পদ্ধতিকেই দর্শনের পদ্ধতি রূপে গ্রহণ করেছেন। ডেকার্টের যে সংশয় পদ্ধতি তার কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই তার সংশয় পদ্ধতির, তা হলো প্রথমত ডেকার্টের সংশয় পদ্ধতি হলো এক সার্বিক সংশয় পদ্ধতি। যা কিছু সংশয়যোগ্য তিনি তাকেই সংশয় করেছেন। আমরা জানি জ্ঞান মূলত দুই প্রকার, অভিজ্ঞতালব্ধ এবং বুদ্ধিলব্ধ জ্ঞান। এই দুই প্রকার জ্ঞানের ক্ষেত্রেই ডেকার্ট তার সংশয় পদ্ধতির প্রয়োগ করেছেন। অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ক্ষেত্রে বিরোধী জ্ঞান চিন্তা করা যায়, যেমন পাতা হয় সবুজ, এটার বিরোধী জ্ঞান চিন্তা করতে কোনো অসুবিধা নেই। বুদ্ধিলব্ধ জ্ঞানের ক্ষেত্রেও যেমন গাণিতিক জ্ঞান 2 + 2 = 4, এই ক্ষেত্রেও ডেকার্টের অভিমত হলো যে এরকম হতেই পারে কোনো দুষ্ট দানবের দুষ্ট বুদ্ধির প্রভাবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়, যদিও আসলে তা হয় না। এমন চিন্তা স্ববিরোধী নয়। সুতরাং ডেকার্টের সংশয় পদ্ধতি সমস্ত রকম জ্ঞানের ক্ষেত্রেই, অর্থাৎ অভিজ্ঞতালব্ধ জ্ঞান, বুদ্ধিলব্ধ জ্ঞান সব ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ এটা হচ্ছে সার্বিক পদ্ধতি। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা সংশয় পদ্ধতির দেখতে পাই তা হলো ডেকার্টের দর্শনে সংশয় নেহাতি একটা পদ্ধতি, এই অর্থে যে সবকিছুকে সংশয় করাটাই তার লক্ষ্য নয়, বরং নিশ্চিত জ্ঞান লাভের জন্য সত্যকে মিথ্যা থেকে, নিশ্চিতকে সম্ভাব্য থেকে পৃথক করে বোঝার জন্যই তিনি দার্শনিক আলোচনার সূচনা পর্বের পদ্ধতি রূপে সংশয়কে গ্রহণ করেছেন। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, যে এটা নেহাতি একটা পদ্ধতি। আমরা সত্যকে মিথ্যা থেকে নিশ্চিতকে সম্ভাব্য থেকে পৃথক করে বোঝার জন্যই সূচনা পর্বের পদ্ধতি রূপে এই পদ্ধতিকে ব্যবহার করব, সংশয় পদ্ধতির ব্যবহার করব। তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তা হলো ডেকার্টের সংশয় শর্ত সাপেক্ষ এবং সাময়িক। এই যে সংশয়, সেটা শর্ত সাপেক্ষ, কারণ নিশ্চিত জ্ঞান লাভের জন্য সংশয়ের প্রয়োজন, এবং নিশ্চিত জ্ঞান লাভের পর সংশয়ের আর কোনো প্রয়োজনই থাকে না। সুতরাং সংশয়টি সাময়িক। ফলকেনবার্গকে অনুসরণ করে বলা যায় ডেকার্টের সংশয় একটা প্রস্তাবনা, কিন্তু মতবাদ নয়। দর্শনের সূচনা পর্ব, কিন্তু সিদ্ধান্ত নয়। সংশয়বাদীদের সাথে ডেকার্টের পার্থক্য, সংশয়বাদীদের তত্ত্ব আলোচনা সংশয় দিয়েই শুরু এবং সংশয় দিয়েই শেষ, কেননা তাদের মতে জ্ঞান মাত্রই সম্ভাব্য। কিন্তু ডেকার্ট সংশয়কে পদ্ধতি হিসাবে স্বীকার করেছেন নিশ্চিত জ্ঞানে পৌঁছাবার জন্য। চতুর্থ যে বৈশিষ্ট্য আমরা সংশয় পদ্ধতির দেখতে পাই তা হলো এই পদ্ধতি বা সংশয়
তত্ত্বগত, ব্যবহারিক নয়। তার মতে ব্যবহারিক জীবনে তথাকথিত বৈজ্ঞানিক বচনগুলিকে সত্যরূপে আমাদের গণ্য করতে হবে, কিন্তু তত্ত্বগতভাবে তাদের সত্যতা নির্ণয়ের জন্য প্রত্যেক ব্যক্তিকে সংশয়যোগ্য সবকিছুকে সংশয় করতে হবে এবং নিজ নিজ বিশুদ্ধ বুদ্ধির আলোকে বিচার বিশ্লেষণ করে নিশ্চিত জ্ঞান লাভ করতে হবে। সুতরাং ব্যবহারিক জীবনে এই রকম সার্বিক সংশয় নিষ্প্রয়োজনীয় হলেও তত্ত্বগতভাবে সংশয়াতীত ও নিশ্চিত সত্যজ্ঞানের অনুসন্ধানে এই সংশয় আবশ্যক। এখন এই যে সংশয় পদ্ধতি আমরা দেখলাম, একটা প্রশ্ন আসছে, ডেকার্ট কি এই সংশয় পদ্ধতিকে তার দর্শনে সার্থকভাবে প্রয়োগ করতে পেরেছেন? এই প্রশ্নটা আসছে। কোন দার্শনিক অভিযোগ করেন যে ডেকার্ট তার সংশয় পদ্ধতিকে তার দর্শনে সার্থকভাবে প্রয়োগ করতে পারেননি। তার দর্শনের, আমরা জানি তার দর্শনের প্রথম মৌলিক বচন I think therefore I am, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এটা হচ্ছে তার প্রথম মৌলিক বচন তার দর্শনের। এই বচনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখি এর দুটো অংশ আছে। প্রথম অংশ আমি চিন্তা করি, দ্বিতীয় অংশ আমি আছি। সমালোচকরা বলেন প্রথম অংশটি সংশয় করা না গেলেও দ্বিতীয় অংশটিকে সংশয় করা যায়। চিন্তার অস্তিত্ব সম্পর্কে সংশয় করা চলে না, কেননা চিন্তার অস্তিত্বকে চিন্তার দ্বারাই সংশয় করতে হয় এবং তার ফলে চিন্তা আছে এটাই প্রতিষ্ঠিত হয়। চিন্তা যখন আছে তখন চিন্তন ক্রিয়ার আশ্রয় দ্রব্য রূপে আমি রূপী আধ্যাত্মিক দ্রব্যও আছে। কে চিন্তা করছে? আমি চিন্তা করছি, সুতরাং আমি আশ্রয় দ্রব্য রূপে আমির অস্তিত্ব আছে, আমি আধ্যাত্মিক দ্রব্যের অস্তিত্ব আছে। যখন বলা হয় তখন অধ্যাত্ম দ্রব্য আত্মাকে সংশয় না করার জন্য ডেকার্টের সংশয় পদ্ধতির প্রয়োগ সার্থক হতে পারেনি। আমাদের আরেকটা প্রশ্ন আমাদের মনে আসছে যে ডেকার্টকে এই যে সংশয় পদ্ধতির কথা বলেছেন তিনি, তার থেকে কি আমরা ডেকার্টকে সংশয়বাদী বলবো? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে ডেকার্টকে সংশয়বাদী বলা যায় না। দর্শনকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, সংশয়াতীত জ্ঞান লাভের উদ্দেশ্যে তিনি সংশয়যোগ্য সমস্ত জ্ঞানকে সংশয় করেন। এখানে সংশয় করাটা তার লক্ষ্য নয়, লক্ষ্য হলো সংশয় প্রক্রিয়ার মাধ্যমে সত্য জ্ঞানের অন্বেষণ ও তার প্রতিষ্ঠা করা। সুতরাং ডেকার্টকে সংশয়বাদী বলা যায় না। থ্যাংক ইউ।